বেঙ্গল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, বেঙ্গল এটিএস 1 মাসও হয়নি ফর্ম করা হয়েছে। এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলে গিয়েছিলেন বেঙ্গল এটিএস এর কথা। আর বেঙ্গল এটিএস ফর্ম হওয়ার 1 মাসের মধ্যেই এমন একজনকে গ্রেপ্তার করা হলো যে কিনা এখানে বসে সে ট্র্যাক করছিল মুখ্যমন্ত্রীর গতিবিধি, হামিম মণ্ডল। কিন্তু এখানেই শেষ নয়, যা তথ্য উঠে আসছে তারও মারাত্মক। হাওড়া উত্তরের বিধায়ক টার্গেট ছিল জঙ্গির, হামিমের টার্গেট হাওড়া উত্তরের বিধায়ক। আজ মুখ্যমন্ত্রী তো বললেন এ কথা। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, কালকে শুনবেন আওয়ার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। বাকিটা আমি বলছি, ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। এসটিএফ উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওরা ডিজিপি সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরকে ইনভলভ করবেন। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, উমেশ রায় মানে কেন উমেশ রায়? কোনো তথ্য পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যেটা এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে তিনি এমন কিছু কথাবার্তা বলেছেন এবং সেটা মনে হয়েছে হামিম মণ্ডলের যে এই কথাবার্তাগুলি সঠিক নয় এবং সেই কারণেই তাকে এবং তার পরিবারকে টার্গেট করছিল হামিম মণ্ডল, যাকে ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে উমেশ রায়ের পরিবারের এক সদস্যকে অপহরণের চক্রান্ত করছিল এই হামিম মণ্ডল। বেঙ্গল এসটিএফ এর কাছে এই তথ্য আসার পর তারা ট্র্যাপ করতে শুরু করে, অর্থাৎ ট্র্যাপে ফেলে এই হামিম মণ্ডলকে। সূত্র মারফত জানা যাচ্ছে যে তার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল এবং তারপর গতকাল রাতে বর্ধমানের এই রেনেসা হাউজিং থেকে তাকে প্রথমে আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করার পর তার মোবাইল ফোন ধরে একাধিক তথ্য পেতে শুরু করে বেঙ্গল এসটিএফ। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তখনই বেঙ্গল এসটিএফ তদন্তকারীরা তারা দেখতে পায় যে উমেশ রায়ের এক পরিবারের সদস্যকে অপহরণের চক্রান্ত এই হামিম মণ্ডল করেছিল। কেন করেছিল তার কারণ এই সাজ্জাদ গোষ্ঠীকে, কাশ্মীরের এই জঙ্গি গোষ্ঠীকে তিনি প্রমাণ দিতে চাইছিলেন যে তিনি জঙ্গি কার্যকলাপ করতে পারেন, তিনি সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে পারেন। অর্থাৎ সেটা প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি এবং সেই কারণেই উত্তর হাওড়ার বিধায়কের পরিবারকে তিনি টার্গেট করছিলেন। কিন্তু বেঙ্গল এসটিএফ এর তরফে তার আগেই ট্র্যাপে ফেলে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়। তার মোবাইল ফোন যখন দেখতে শুরু করে তদন্তকারীরা, তখন আরও গুরুত্বপূর্ণ তথ্য পায়। কিন্তু প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছেন এসটিএফ এর তদন্তকারীরা, যে উমেশ রায়ের পরিবারের এক সদস্যকে তিনি অপহরণের ছক করছিলেন, তার সঙ্গে আরও 2-4 জনকে তিনি নিচ্ছিলেন, যুবককে, যারাও হাওড়ার বাসিন্দা। তিনি নিজেও হাওড়ার বাসিন্দা ছিলেন, পিলখানা রোডের, তেমনটাই বেঙ্গল এসটিএফ জানতে পেরেছে। সম্ভবত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই হামিম মণ্ডলকে কলকাতায় নিয়ে আসার পর তাকে জেরা করা হবে। জেরা করার পর আজকে রাতেই সম্ভবত তাকে নিয়ে যাওয়া হতে পারে হাওড়ার যেখানে বসে তিনি এতদিন অপারেশন চালিয়েছেন সেই জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে। তাকে মূলত রিকনস্ট্রাকশনের জন্য বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই তার প্রস্তুতিও বেঙ্গল এসটিএফ নিতে শুরু করেছেন। শুধু তাই নয়, বর্ধমানে তিনি থাকলেও তার আগে তিনি নিউ টাউনে থাকতেন, কিন্তু হাওড়াতেও তিনি আসতেন। এবং যেটা এসটিএফ এর তদন্তকারীরা মনে করছে, হাওড়ার যেখানে তিনি থাকতেন সেখান থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে এবং সেই কারণেই এই হামিম মণ্ডলকে হাওড়ার পিলখানায় যেখানে তিনি থাকতেন তাকে নিয়ে যাওয়া হবে। সম্ভবত আজ রাতেই বা কাল সকালেই বেঙ্গল এসটিএফ এর তদন্তকারী দল তাকে নিয়ে যাবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। যেহেতু তাকে ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে কেন উমেশ রায়কে টার্গেট করছিলেন এই হামিম মণ্ডল, শুধুমাত্র কি নিজের অস্তিত্ব প্রমাণ দেওয়ার জন্য, নাকি এর পিছনে আরো অন্য কোনো কারণ আছে, সেটাও নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। এবং সেই কারণে শুধুমাত্র এসটিএফ নয়, আরো একাধিক তদন্তকারী সংস্থা এই হামিম মণ্ডলকে জেরা করতে চাইছে। আজ সন্ধ্যেবেলার পর থেকেই কলকাতায় তাকে জেরা করা হবে। হোম মিনিস্টার
নবান্নে তো এসেছিলেন 2022 সালে, কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে সিএম কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅফ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয় ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাই, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। এই পশ্চিম বাংলা জেহাদিদের সব থেকে সেফ প্লেস ছিল। এখান থেকেই যত আলগাওয়াদী তাকত, যত সন্ত্রাসী তাকত সব পশ্চিম বাংলাকে নিজের সেফ প্লেস বানিয়েছিল। তারা ভুলে গেছে যে এই পশ্চিম বাংলা এখন রাষ্ট্রবাদীর রাজনৈতিক দলের হাতে আছে। তার নেতা হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী। এই ধরনের যত গতিবিধিতে যারা লিপ্ত আছে, যারা সহযোগিতা করেছে, এক একজনকে চিহ্নিত করে তাদেরকে ধরা হবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরা দাবা করছে যে তারা নাকি সিএম কে মেরে দেবে, তার সহযোগীকে মেরেছিল, আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, কিন্তু আমরা এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। আজকে এসটিএফ কালকে রাত্রেই একটা সফলতা পেয়েছে। এর সঙ্গে যত লোক যুক্ত আছে, যত লোক এদেরকে সাপোর্ট করতো, সব লোক চিহ্নিত হবে, তাদের বিরুদ্ধে কারবাই হবে। হামিম মন্ডল জিম ভালোবাসতো, জিমে সময় কাটাতো, কিন্তু এই হামিম মন্ডল কতটা নাশকতার জন্য কতটা প্রস্তুত সেটা কি বারবার প্রমাণ করতে চাইছিল। আর সেই জন্যই কি এই যে হাওড়া উত্তরের বিধায়ক তার আত্মীয়কে কিডন্যাপ করার ছক কষেছিল, সেটা বোঝানোর জন্যই কি কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীকে সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর গতিবিধির লোকেশনের সবকিছু ডিটেল পাঠাচ্ছিল। এতটা মরিয়া ছিল যে পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গেও যোগাযোগ করেছিল সিক্রেট অ্যাপে। পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যোগাযোগ। শরদিন্দু আছে আমার সঙ্গে সরাসরি। শরদিন্দু, এ ব্যাপারে কি জানা যাচ্ছে? পাকিস্তানের আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিল এই হামিম। একেবারেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, এবং তার কাছ থেকে যে মোবাইল পাওয়া গেছে সেসবের সূত্র ধরে যেটা জানা যাচ্ছে যে সিক্রেট অ্যাপের মাধ্যমে আইএসআই এর সঙ্গে তার যোগাযোগ ছিল হোয়াটসঅ্যাপ এবং এক্স অ্যাকাউন্টে। একেবারে সিক্রেট অ্যাপ, গোপন অ্যাপের মাধ্যমে সে হোয়াটসঅ্যাপ এবং এক্স অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ রাখতো আইএসআই এজেন্টের সঙ্গে, এবং এখানকার রাজনৈতিক বিভিন্ন তথ্যের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য সে পাঠাতো, এমনটাই জানা যাচ্ছে। সব মিলিয়ে এই যে তথ্য উঠে এসছে, এই তথ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে, এবং সেই যে সিক্রেট অ্যাপে কি রয়েছে, কাদের সঙ্গে যোগাযোগ ছিল, কতদিন ধরে যোগাযোগ ছিল, নিরাপত্তা সংক্রান্ত কোন কোন তথ্য সে এতদিনে সরবরাহ করেছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের সম্পর্কে কি তথ্য দেওয়া হয়েছে। কারণ তাকে ধাপে ধাপে উত্তীর্ণ হতে হচ্ছিল, তাকে বিভিন্ন কাজের তাকে দেওয়া হচ্ছিল, এবং সেই সব কাজ সে সম্পূর্ণ করছিল। যেমনটি এক মন্ত্রীর আত্মীয়কে অপহরণের টাস্কও তাকে দেওয়া হয়েছিল, এরপরই তাকে আরো গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হতো, এমনটাই জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হয়েছে অ্যান্টি টেররিস্ট যে শাখা তাদের আধিকারিকরা যারা তাকে জিজ্ঞাসাবাদ করছে। সব মিলিয়ে এইটুকু জানা যাচ্ছে যে পাকিস্তান গুপ্তচর সংস্থা এবং আইএসআই এর গোপন এজেন্টের সঙ্গে সিক্রেট অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবং এক্স অ্যাকাউন্টের মাধ্যমে সে তথ্য বিনিময় করছিল গত 3 মাস ধরে, এবং সেই সূত্র ধরেই বলা যায় যে কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে তথ্য পেয়েই রাজ্যের বেঙ্গল অ্যান্টি টেররিস্ট যে শাখা তারা তৎপর হয়, এবং তারপরই তাকে বর্তমানে রেনেসার এই জিম থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়। অতন একের পর এক তথ্য পাচার করেছে, এবং
আইএসআই এর এজেন্টের সঙ্গে সিক্রেট গ্রুপে কথা বলেছে, পাকিস্তানের এক্স হ্যান্ডেলে যোগাযোগ করেছে। টার্গেট কি ছিল? মুখ্যমন্ত্রীর গতিবিধি শেয়ার করেছে সে কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে। একের পর এক অভিযোগ আসছে, মারাত্মক সব অভিযোগ। কিন্তু কেন কেন মুখ্যমন্ত্রী? শিশির অধিকারী বলছেন আসলে শুভেন্দুর জনপ্রিয়তা অনেকে সহ্য হচ্ছে না। শুভেন্দুবাবুকে যে হামলা করা তার উপর যে একটা ছক, এটা কি কারণ হতে পারে বা কি কারণ? তো উগ্র সাম্প্রদায়িকতাবাদী দল আছে, আর সবচেয়ে বেশি পপুলার লোক, যে অনেক বেশি পপুলার লোক, এই পপুলারিটিকে অনেকে সহ্য করতে পারছেন না, হতেও পারে। দেখছে সিক্রেট সার্ভিস, তারা তৈরি করে দেখছে এসব। না, দুর্নীতি ধরা পড়বে এটা আমরা 3 মাস আগে থেকে জানতাম। ভারত সরকারের সিক্রেট সার্ভিস আমাদের অ্যালার্ট করেছিল মোদিজি এবং শুভেন্দুর আক্রমণ হতে পারে, এবং বাংলাদেশ থেকে বিরাট জঙ্গি গোষ্ঠী আপনার বাংলাদেশ হয়ে অথবা পাকিস্তান হয়ে ভারতে ঢুকেছে, এবং তারা নিশ্চয়ই ওই মোদিজি এবং শুভেন্দুবাবুকে টার্গেট করেছে। সিক্রেট সার্ভিস অফ ইন্ডিয়া এবং শুধু তাই না, পশ্চিমবাংলার বর্তমান সরকারের যারা পুলিশ বাহিনী বা এসটিএফ যারা আজকে এটাকে ধরেছে, তাদের ধন্যবাদ জানাচ্ছি। পুলিশকে কাজ করতে দিলে পশ্চিমবাংলা পুলিশ যথেষ্ট শক্তিশালী, তারা এসব জিনিসকে রুখে দিবে। রেনেসা আবাসন, কেন রেনেসা আবাসন? তার কারণ এই আবাসনের বেশিরভাগ ফ্ল্যাট মালিকই থাকেন বাইরে। যেমন যে ফ্ল্যাটে হামিম মণ্ডল থাকতো, সে হামিম মণ্ডলের ফ্ল্যাট, সেই বাড়িতে হামিম মণ্ডল ভাড়া নিল কিভাবে? না, বাড়ির মালিক থাকতেন দিল্লিতে, ফ্ল্যাটের মালিক এখানে একটা দালাল ফিট করে রেখেছে। সেই দালালের মাধ্যমে ফ্ল্যাটে ভাড়ায় ঢোকে হামিম মণ্ডল। তো এই দালালকে, এই দালাল হলো সৈয়দ আলী, আদতে মুদির দোকান চালান। এই যে জঙ্গি ধরা পড়লো, এদেরকেও আপনি দেখে দিয়েছিলেন? যিনি ধরা পড়ছেন ওনাকে তো আমি ভাড়া দিইনি, ওনার বাবাকে ভাড়া দিয়েছি। যিনাকে আজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, ওনার সঙ্গে এগ্রিমেন্ট হয়নি, ওনার বাবার সঙ্গে হয়েছে এগ্রিমেন্টটা। আর এক কাকা এখানে থাকেন, সেই কাকার সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপে বাটে তার ওঠা বসা, সেই সোর্সে তো কাকা বলেছিল যে আমার ভাই থাকবে, আমি ভাড়া দিলাম। তো কি করতো বলতো বাবা, কি বলে? ওনার ভাইয়ের কাছ থেকে যেটা শুনেছিলাম যে উনি একটা প্রাইভেট এতে কাজ করেন, কোম্পানি। আচ্ছা, কত টাকা ভাড়া? অ্যাপ্রক্স দেখে বলতে পারবো 11-12 হাজারের মধ্যেই, এর বেশি না। এই যে একটা মেহেটা, হ্যাঁ, যার বাড়ি, তার তিনি কোথায় থাকেন? দিল্লিতে থাকেন। দিল্লিতে? হ্যাঁ, ওনার ভাই থাকেন বর্ধমানে। আচ্ছা, ওনার সঙ্গে আমার পরিচয়। এই যে ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস নেওয়া হয়? এগ্রিমেন্ট হয় আর একটা পুলিশ ভেরিফিকেশন হয়, সেটা মালিক পক্ষরা করে নেয়। তো ওনাকে দিল্লি থেকে এসেছিলেন? সেটা আমি আর বলতে পারবো না। কতদিন হলো এখানে ছিল? এপ্রিল, মে, জুন, জুলাই, মে মাসে এসছেন। আমার একটা গ্রসারি শপ আছে। আচ্ছা, সেই সূত্রেই আপনাকে অনেকে বলে দেখে দিতেন? সবাই নয়, যেগুলো আসে আমাদের কাছে সেগুলো করে দিই। এতে কি আপনাদের কমিশন কিছু থাকে? কমিশন পার্মানেন্টলি থাকে না, 1000-2000 যেটা হয় সেটাই। আপনি ভাড়া দেখে দিচ্ছেন, একটা দায় তো আপনার উপর আসছে। অবশ্যই দায় থেকে যায় আমাদের একটা। এবারে আমরা জাস্ট মালিক পক্ষের সঙ্গে মিলিয়ে দিই। না, আমার সঙ্গে বলতে সেটা থাকতো না, এখানে কোথাও থাকতো, ও তো কলকাতায় থাকতো। কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে যে এই রেনেসা আবাসনকে কেন বেছে নিল হামিম মণ্ডল বা তার সঙ্গে আর যারা ছিল তারা? কেন? খুব সহজ কিছু উত্তর রয়েছে। প্রথমত, এই আবাসনের বেশিরভাগ ফ্ল্যাট ফাঁকা থাকে। দ্বিতীয়ত, এই আবাসন ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় যে যদি এখান থেকে সরে পড়তে হয় তাহলে সহজেই সরে পড়া যায়। সেই জন্য হামিম মণ্ডল প্রথম নয়, এর আগেও অনেকে আছে যারা এই আবাসনটাকে বেছে নিয়েছিল গা ঢাকা দেওয়ার জন্য। এখানেই চলেছে গুলি, এখানে চুরি হয়েছে। গত কয়েক বছরে বারবার খবরের শিরোনামে এসেছে এই রেনেসা।
টাউনশিপ। নিরাপত্তা তো আমরা অনেক দিন ধরে এ নিয়ে অনেক কমপ্লেন করেছি কর্তৃপক্ষের কাছে, কিন্তু এখনো পর্যন্ত তার যে কোনো উন্নতি হয়নি তার প্রমাণ এটা। সিকিউরিটির সাথে শান্তিতে বাস করবো বলে এখানে এসেছিলাম, দিনের বেলা চুরি হচ্ছে, তারপর জঙ্গি। কোনো নিরাপত্তা নেই, জঙ্গি ঢুকেছে, দুদিন পর জানবেন যে রেনের সাথে ব্লাস্টও হচ্ছে। এটাই হবে, আর কি হবে? সিকিউরিটিরা মেন গেটে কি জিজ্ঞেস করে আপনি কে, কোথায় যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন? প্রথমে তো চুরি হচ্ছিল, সেটা বন্ধ হলো, এখন আবার এটা নতুন জঙ্গি ঢুকেছে। যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো রেনেসা উপনগরীর 3 নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকার রাস্তা। সামনেই রয়েছে নার্সিংহোম, স্কুল এবং এরপরে একটা চেকপোস্ট দেখা যাচ্ছে। এবং আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু কোনো রকম কোনো গাড়ি থামিয়ে চেকিং বা কোনো রকম তাদেরকে তল্লাশি নেওয়ার কোনো ব্যবস্থাই কিন্তু এখানে নেই। এই যে দেখছি যে একটা এখানে জঙ্গি ধরা পড়লো, এর আগেও এখানে চুরি ডাকাতির ঘটনা ঘটেছে, গুলি চলেছে রেনেসা উপনগরীতে, কোনো রকম চেকিং নাই, কারা আসছে কারা যাচ্ছে এসব তো দেখাই হচ্ছে না। আপনারা কি করছেন? সামনে স্কুল আছে, যতটুকু আমাদের করণীয় ততটুকু আমরা করছি। মানে আপনারা কি যানজট সামাল দেন শুধু? হ্যাঁ, যানজট প্লাস যারা অচেনা ব্যক্তি যদি এসে আমরা আটকাই। কিন্তু এই তো আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম এবার যে একটা 4 চাকা যাচ্ছে, 2 চাকা যাচ্ছে, তো তার মধ্যে দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে। 4 চাকাটা তো ওইভাবে তো আমরা আটকাতে পারি না, তাও সন্দেহ মনে হলে আমরা আটকাই। এমনিতে তো দেখলাম এতক্ষণ দাঁড়িয়ে কোনো রকম রেজিস্টার মেনটেনের কোনো ব্যাপার নেই, তবু একটা দেখা যাচ্ছে এখানে হয়তো রেজিস্টার আছে। এটা দেখা যাচ্ছে 30 তারিখে খান 10 হয়তো কি এটা এগুলো ওয়ার্কিং যে কাজের মাসিগুলো সব যায়, কাজের মাসি যারা যাচ্ছে আসছে তাদের ওয়ার্ক যারা করছে তাদের নাম আছে, কিন্তু কোন গাড়ি যাচ্ছে না যাচ্ছে সেসবের না হ্যাঁ, যতটা আমরা 30 তারিখে 1 2 জন 3 জন মানে কাজের মাসিরা কারা মাসি এসেছে বা অচেনা ব্যক্তি হলে আমরা কাজের তাদেরকে কাজের এন্ট্রি করছে। এখানে যদি এন্ট্রি যারা থাকে, হ্যাঁ, অনেক আমরা অসুবিধা হলে আমরা আটকাই না তা বলবো, কিন্তু রেজিস্টার মেনটেন দেখলাম হয় না, কোনো গাড়ির রেজিস্টার মেনটেন নেই। না ওই 4 চাকাগুলো যদি অসন্দেহ মনে হয় আমরা সেটা করি। সব মিলিয়ে নিরাপত্তা ঢিলে ঢেলার যে অভিযোগ এলাকার বাসিন্দারা করছেন এবং তা কিন্তু যথেষ্টভাবেই প্রমাণিত হচ্ছে, ছবি সেই তথ্যই উঠে আসছে। সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে এখানে বাস করছিল জঙ্গি হামিম। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। আর ওদিকে বীরভূমে কেঁচো খুঁড়তে গিয়ে একেবারে সোনার পাহাড় পাওয়া গেছে, যে পাহাড়ের মাথায় বসে আছে টুলু মণ্ডল। তো এই টুলু মণ্ডল একা তো সব সাম্রাজ্য চালাতো না, তার জন্য ছিল টি কোম্পানি। টুলুর বেশ কিছু ম্যানেজার ছিল, তেমনই এক ম্যানেজার খোদা বক্স। কে এই খোদা বক্স? তা খোদা বক্স আসলে টুলুর ম্যানেজার। মোহাম্মদ বাজার, সেখানে খোদা বক্সের বাড়িতে পুলিশ, সকাল থেকেই তার বাড়িতে তল্লাশি চলছে। আর এই যে টুলু মণ্ডল, তার চেয়ে এই এত কিছু, ঠিক কত কিছু এখনো পর্যন্ত কতটুকু উদ্ধার হয়েছে বা জানা গিয়েছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে যা বললেন যে পুলিশের কাছে যা তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী বিভিন্ন অ্যাকাউন্টে টুলুর 93 কোটি ছিল বা আছে এখনো। কোটি কারো অ্যাকাউন্টে। শুধু তাই নয়, ভয়ঙ্কর কিছু তথ্য উঠে আসছে। গাড়ি কতগুলো ছিল জানেন? বিলাসবহুল গাড়ি, অডি থেকে শুরু করে কোন গাড়ি নেই। টুলুর সম্পত্তি মানে চট করে বোঝা মুশকিল। 300 বিঘা জমি, সব মিলিয়ে 83টা ট্রাক ডাম্পার, 7টা বাড়ি, 2টো পেট্রোল পাম্প,
অডি, BMW, ফার্ম হাউস, আমরা ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several document like road challan, DCR, মানি রিসিপ্ট, চেকবুক, এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। আর 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি। জীবিত নেবে না আমাকে ও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। জীবিত থাকাকালীনই আমি কলকাতায় আসতে পেরেছি। 18 বছর 8 মাস পরে আসতে পেরেছেন, আর কলকাতার লজ্জা মুক্তি ঘটেছে। কিন্তু এই যে আসতে পেরেছেন, তার এই আশা নিয়ে এতদিনের আকাঙ্ক্ষা, এতদিনের এত লেখা, এমনকি আসার আগের মুহূর্ত পর্যন্ত তিনি যখন এয়ারপোর্টে যাচ্ছেন, এয়ারপোর্টের আগে গাড়িতে ওঠার সময় পর্যন্ত ছবি পোস্ট করেছেন। তিনি এতটাই উচ্ছ্বসিত, এতটাই খুশি। আর কলকাতায় পা রাখার পরে তার সেই উচ্ছ্বাস, তার সেই খুশি প্রথম ধরা পড়ল নিউজ 18 বাংলার ক্যামেরায়। এক্সক্লুসিভলি আমাদের জানালেন তিনি কত খুশি। 18 বছর কেটে গেছে। 18 বছর পর ঘরে ফেরা আমাদের সবার প্রিয় তাসলিমা নাসরিনের। আমি এবং আমার সহকর্মী সুদীপ্ত প্রথম কথা বলে যখন আমরা এই খবরটা পাই, আমাদের কাছে অনেক বড় পাওয়া। তাসলিমাদি এসে পৌঁছেছে। দিদি, আজকে আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনার ফিরে আসা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। এটা বিশ্বাসই করতে পারছি না যে আমি এখন কলকাতায়। কারণ যখন 2007 সালে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমি ভেবেছিলাম প্রথম দিকে যদি হয়তো সম্ভব হবে। কলকাতা প্রগতিশীল মানুষের শহর, নিশ্চয়ই আমি ফিরে যেতে পারবো। কিন্তু তারপর যত বছর গেছে আমার মনে হয়েছে না, আমি হয়তো আর কোনোদিন ফিরে যেতে পারবো না। তবে ওসমান মল্লিক সেকুলার ট্রাস্ট, সেকুলার মিশন অর্গানাইজেশনের একজন, উনি আমাকে ইনভাইট করেছেন এবং তিনি ব্যবস্থা করেছেন সরকারের কাছে বলে যে আমার জন্য সিকিউরিটির, নিরাপত্তার ব্যবস্থা তো হয়ে গেল। মন ভেঙে গেছিল তখন। একটা প্রগতিশীল সরকার নাকি তখন ছিল 2007-এ।
হ্যাঁ, তখন তো মন ভেঙেছিল, বিশ্বাস করতে পারিনি। বাংলাদেশের ব্যাপারটা বিশ্বাস করা যায় যে ওখানে প্রচুর মৌলবাদী যারা আমার ফাঁসি চেয়েছিল, আমাকে দেশ থেকে বের করার জন্য সরকারকে বলেছিল। আসলে সরকারই তখন আমার বিরুদ্ধে মামলা করেছিল এবং শেষ পর্যন্ত আমাকে বের করে দিয়েছিল। আসলে মৌলবাদীরা তো আর বের করতে পারে না সরকার যদি না চায়। সরকার চাইলে আপনাকে বলা হয়েছিল না, আমি বলছি কি যে বাংলাদেশের কথা, বাংলাদেশের প্রায় 32 বছর হলো, তো এখানেও তো ওই রকম সরকার যদি না চাইতো তাহলে তো আমি থাকতে পারতাম, কিন্তু সরকার চেয়েছে যে আমাকে বের করে দিতে, কিন্তু আমি সব ভুলে যেতে চাই। এই যে আমি এলাম আসতে পারলাম শেষ অবধি, তো এখন আমি কলকাতা আর থাকি না, কিন্তু তারপরেও তো বাংলা, যে এক বাংলায় আমি ফিরতে পারি না, আরেক বাংলায় যে আমি ফিরতে পারলাম, এটাই আমাকে সুখী করছে। আর এই যে সরকার, এখন যে সরকার যথেষ্ট প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এটা কি মনে হচ্ছে যে এটা একটা বদল? এটা তো আমাদের সাংস্কৃতিক রাজধানী। হ্যাঁ, কিন্তু এই 20 বছর বা শেষের 19 বছর এটা মনে হয়নি। তো আজকে আমি খুবই কৃতজ্ঞ, পশ্চিমবঙ্গ সরকার সিকিউরিটির ব্যবস্থা করেছেন, তাই আমি আসতে পেরেছি। আর যে ওসমান মল্লিক, এই সেকুলার মিশন ট্রাস্টের যে অর্গানাইজার, ওরা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং শেষ পর্যন্ত এই ব্যবস্থাটা করতে পেরেছে, তাদের অনেক ধন্যবাদ। জীবিত নেবে না আমাকে শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। আজকে এই ব্যর্থ কবিতা কি বলবে? হ্যাঁ, একটা আমার কবিতা লিখেছিলাম যখন এখান থেকে আমাকে চলে যেতে বাধ্য করা হয় কলকাতা থেকে, তখন আমি দিল্লিতে বসে আমি অনেকগুলো কবিতা লিখেছিলাম। তো এর মধ্যে এটা একটা প্রশ্ন যে মরণোত্তর দেহদান ওখানেই করেছি, মানে মরে গেলে লাশ রেখে এসো ওখানে কলকাতায়, জীবিত নেবে না আমাকে ও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। হ্যাঁ, ওই যে প্রশ্নটা করেছিলাম এর উত্তর আমি পেয়ে গেছি। আসলে জীবিত থাকাকালীনই আমি কলকাতায় আসতে পেরেছি। এটা একটা খুব বড়, এবং আপনার বেড়াল, মানে সেই পরের দিনে সেই যে কষ্টটা, আমি তখন একদম কাব রিপোর্টার যাকে বলেছিলাম, ওই কষ্টগুলো থেকে তো সত্যি আজকে একটা আমাদের সবার পাওয়ার দিন। কলকাতাকে কি বলতে চান? কলকাতা তো আমাকে 19 বছর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু তারপরও আমি কলকাতা যে শেষ পর্যন্ত আমাকে আসতে দিয়েছে, এখানে ফিরতে দিয়েছে, তার জন্য কলকাতাকে ধন্যবাদ।